আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, অনার্স তৃতীয় বর্ষ দর্শন বিভাগ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। তোমাদের ইতিমধ্যেই ইনকোর্স পরীক্ষা শেষ হয়েছে। আর কিছুদিন পরেই তোমাদের ফর্ম পূরণের ডেট দিবে। তোমাদের যে 8টা সাবজেক্ট রয়েছে, এই 8টি সাবজেক্টের মধ্যে সবথেকে কঠিন সাবজেক্ট প্রতীকী যুক্তিবিদ্যা। তোমরাই বলে থাকো, কিন্তু তোমরা জানো না যে এই সাবজেক্টটা কত সহজ একটা সাবজেক্ট। এটাতে খুব সহজে A+ পাওয়া যায়। শুধু এটাতে যেহেতু অনেক অঙ্ক আছে, সেই অঙ্কগুলো যদি তোমরা একটু ভালো করে করো তাহলে তোমাদের খুব ভালো রেজাল্ট হবে। আজকে আমি এই প্রতীকী যুক্তিবিদ্যার, তোমাদের এই সাবজেক্ট নিয়ে যেহেতু অনেক ভয়, এই ভয় কাটানোর জন্য প্রতীকী যুক্তিবিদ্যার এই সাবজেক্টটা কি, এটা কোত্থেকে উৎপত্তি হলো এবং এখানে কি কি আলোচনা করা হয়, এর অধ্যায় কয়টি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং এই সাবজেক্টটা তোমাদের যদি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষে জিপিএ 3 কম থাকে, তাহলে কিন্তু এখান থেকে তোমরা A+ পেলে তোমাদের জিপিএ এরও উন্নয়ন হবে। তো চলো দেখি আজকের এই ক্লাসটি। প্রতীকী যুক্তিবিদ্যায় আমরা আজকে শিখব প্রতীকী যুক্তিবিদ্যা কি ও এর জন্মকথা, প্রতীকী যুক্তিবিদ্যার উদ্দেশ্য কি, প্রতীকী যুক্তিবিদ্যার উদ্যোক্তা কারা, প্রতীকী যুক্তিবিদ্যার জনককে, কিভাবে পড়লে A+ নিশ্চিত হবে এবং এটার অধ্যায় কয়টি, এবং এই 2026 সালের 4 জানুয়ারিতে প্রতীকী যুক্তিবিদ্যার পরীক্ষা হয়েছিল তোমাদের সিনিয়র ব্যাচের স্টুডেন্টদের। তো সেই কোশ্চেনটা আমরা আজকে দেখব যে কি কি প্রশ্ন আছে। প্রতীকী যুক্তিবিদ্যা আসলে কি? দেখো, প্রতীকী যুক্তিবিদ্যা, এখানে দুইটা শব্দ আছে, একটা হলো প্রতীকী, একটা হচ্ছে যুক্তিবিদ্যা। তোমরা জানো দ্বিতীয় বর্ষে তোমরা পড়ছো যুক্তিবিদ্যা হলো এমন একটা বিদ্যা যা বৈধ এবং অবৈধ যুক্তির পার্থক্যকারী নিয়ম ও পদ্ধতি সমূহের গবেষণা পর্যালোচনাকারী বিদ্যা। অর্থাৎ যে নিয়মগুলো জানলে একজন মানুষ বৈধ যুক্তি অবৈধ যুক্তির মধ্যে পার্থক্য করতে পারবে, সে নিয়ম সংক্রান্ত বিদ্যাই হলো যুক্তিবিদ্যা। কিন্তু এখানে আবার বলা হলো প্রতীকী যুক্তিবিদ্যা, তার মানে এখানে প্রতীকের একটা ব্যাপার আছে। আমি বিষয়টি তোমাদের খুব সহজে বুঝিয়ে দিচ্ছি। 322 সালের দিকে দার্শনিক এরিস্টটল যে যুক্তিবিদ্যা আবিষ্কার করেছিলেন, তখনই তিনি যুক্তিবিদ্যায় প্রতীক ব্যবহারের চেষ্টা করেছিলেন, কিন্তু সেটি ছিল খুবই সীমিত পরিসরে। এবং ওই সময় থেকে, অর্থাৎ এরিস্টটলের হাতে যুক্তিবিদ্যা জন্ম নেওয়ার পর থেকে একেবারে আমাদের 18 শতাব্দী পর্যন্ত যুক্তির প্রকাশ করা হতো ভাষার মাধ্যমে। যেমন আমি যদি এখানে লিখি, আমি চা এবং কফি খাবো, এটা আমার একটা যুক্তিবাক্য। এটা একটা সংযৌগিক যুক্তিবাক্য, অর্থাৎ এটাতে দুইটা বচন আছে। কি বচন? আমি চা খাবো, আমি কফি খাবো। এই বচন দুটাকে আমরা যুক্ত করেছি এবং দিয়ে। তো এটাকে আবার প্রতীক দিয়ে প্রকাশ করা যায়। যেমন এই যে পানির সংকেত হচ্ছে H2O, এখানে H হলো হাইড্রোজেন আর O হলো অক্সিজেন। আমরা যদি ভাষা দিয়ে এটা লিখতাম তাহলে আমাদের হাইড্রোজেন বাংলা ভাষায় লিখতে হতো, অক্সিজেন বাংলা ভাষায় লিখতে হতো। বিজ্ঞানীরা সহজে যাতে চিহ্ন দিয়ে, প্রতীক দিয়ে এই যে আবিষ্কার করা সূত্রগুলোকে প্রকাশ করতে পারে, তার জন্যই কিন্তু সরাসরি শব্দ ভাষা ব্যবহার না করে প্রতীক ব্যবহার করেছেন। তো আমাদের যুক্তিবিদ্যা কেন পিছিয়ে থাকবে? এই চিন্তা করে কিছু যুক্তিবিদ তারা চাইলেন যে যুক্তিবিদ্যা তার যে নিয়মগুলো আছে, বৈধ অবৈধ যুক্তির মধ্যে যে পার্থক্য নির্ণয় করতে হবে, যে নিয়মগুলো আছে, সেগুলো যদি আমরা বীজগণিতের মতো, যেমন বীজগণিতের সূত্র হচ্ছে a+b হোল স্কয়ার, এটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই যে এরকম সূত্র ম্যাথমেটিক্সের ভাষা দিয়ে প্রতীক দিয়ে প্রকাশ করা হয়, কত সহজে লেখা যাচ্ছে। এবং এটার ভিতরে অনেক অনেক থিওরি আছে, এর ভিতরে গবেষণা আছে। তাহলে যুক্তিবিদরাও চাইলেন যে তাদের যুক্তিবিদ্যা এই ভাষার পরিবর্তে তারা প্রতীক ব্যবহার করে এই যুক্তির বিচারটা করবেন। কেমন করে? তো আমি দেখো, আমি এখানে আমি চা খাবো, এটাকে যদি আমি প্রতীক দিয়ে লিখি পি, আমি পি, এটাকে এই বচনটাকে ধরলাম আমি এটা পি। এবং আমি কফি খাবো, এই বচনটাকে ধরলাম আমি কিউ। আর এই যে এবং এর পরিবর্তে আমি দিলাম একটা ডট, তাহলে আমার এই প্রতীকায়িত রূপটা হচ্ছে পি ডট কিউ। তো দেখো, এই যে এটা হলো একটি মাত্র দৃষ্টান্ত,
একটি মাত্র উদাহরণ। এই উদাহরণটার আকারটা হলো এটা, অর্থাৎ এটাকে যদি আমরা এটা এটা হলো প্রতীকায়ন করি, তাহলে এটাই হচ্ছে প্রতীকী যুক্তিবিদ্যা। তাহলে এটা হচ্ছে সাবেকি যুক্তি আর এটা হলো প্রতীকী যুক্তি। এখন এতে লাভটা কি হলো? এতে লাভ অনেক হয়েছে। দেখো, এটা একটা দৃষ্টান্ত। এই রকম কোটি কোটি দৃষ্টান্ত তৈরি করা যাবে। যেমন আমি আম এবং জাম খাবো, সেটারও আকার কিন্তু এটাই হবে। আমি দুটা বাক্য যুক্ত হচ্ছে, তা আমি আম খাবো এটাকে পি, আর আমি জাম খাবো এটাকে যদি কিউ ধরি, তাহলে হয়ে গেল আমি আম এবং জাম খাবো। তারপরে আমি বললাম যে আমি শার্ট এবং মোবাইল কিনবো, তাহলে সেটাও কিন্তু এই আকারটার মধ্যেই হয়। অর্থাৎ আমরা যদি এই আকারটার কখন এটা সত্য হয় কখন এটা মিথ্যে হয় এটা যদি জানি, তাহলে এই আকারের যত যুক্তি আছে সবগুলা সম্পর্কে আমার জ্ঞান লাভ হয়ে যাবে। অর্থাৎ প্রতীকী যুক্তিবিদ্যা প্রণয়ন করার কারণই হচ্ছে সাবেকি যুক্তিবিদ্যায় ভাষার মাধ্যমে যুক্তি প্রকাশ করা হতো, এবং এতে অনেক অস্পষ্টতা, বিভ্রান্তি এবং দুর্বোধ্যতা দেখা দিত। এই সমস্যাগুলো দূর করার জন্যই আধুনিক কালের যুক্তিবিদ্যায় প্রতীক প্রবর্তন করেন। তারা যুক্তির বচন ব্যবহার না করে প্রতীক ব্যবহার করে যুক্তির প্রকাশ করার একটা সিস্টেম গড়ে তোলেন। এটারই নাম হয়েছে প্রতীকী যুক্তিবিদ্যা। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো প্রতীকী যুক্তিবিদ্যা কি। এখন এই প্রতীকী যুক্তিবিদ্যা, তাহলে আমরা বলতে পারি প্রতীকী যুক্তিবিদ্যা কি? যে যুক্তিবিদ্যা ভাষা ব্যবহারের পরিবর্তে প্রতীক ব্যবহারের মাধ্যমে যুক্তির বৈধতা বিচার করে তাকে প্রতীকী যুক্তিবিদ্যা বলে। ক্লিয়ার? এবার আমরা শিখব, আরো আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার হয়। প্রতীকী যুক্তিবিদ্যা যে কাজটা করে, মনে করো এটা সাবেকি যুক্তিবিদ্যা। দেখো, এটা কিন্তু কি লেখা আছে বোঝা যাচ্ছে না, এখানে অস্পষ্টতা আছে। কিন্তু যদি আমরা এটা প্রতীকী, পরে এই যুক্তিবিদ্যাটা ছিল সাবেকি যুক্তিবিদ্যা, অস্পষ্ট, বিভ্রান্তি দূর করে যখন এই প্রতীকী যুক্তিবিদ্যা আবিষ্কার হয়, তারপরে সেটা একদম ক্লিয়ার হয়ে যায়, অর্থাৎ যুক্তির প্রকাশটা একদম ক্লিয়ার হয়ে গেছে। এখানে দেখো, এটা হলো সাবেকি যুক্তি। এই যে যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, বৃষ্টি হয়েছে অতএব মাটি ভিজে, তাহলে সাবেকি যুক্তি। এটা লিখতে সময় বেশি লেগেছে। আবার এটা শুধু একটা বাস্তব উদাহরণ, এটার ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু এটার ফর্ম আকারটা হচ্ছে এই যেটা। এখানে দেখো, আমি চা এবং কফি খাবো, আমি মুড়ি এবং ছোলা খাবো, রহিম হয় বোকা এবং করিম হয় মেধাবী। তো এখানে তিনটা যুক্তি বাক্য আছে, এই তিনটারই আকার হলো প্রতীক দিয়ে যদি লিখি, তাহলে এই যে পি ডট কিউ। তাহলে আমি যদি এটার বৈধতা নির্ণয় করতে পারি, তাহলে আমার কি এটার আলাদা করে তিনটারই বৈধতা নির্ণয় করার কোনো প্রয়োজন আছে? এর মাধ্যমেই আমরা বলতে পারি যে এই প্রতীকী যুক্তিবিদ্যার বিচারকে, অর্থাৎ যুক্তির যে নিয়ম, বৈধতা অবৈধতা, এগুলোকে সহজ করে দিয়েছে। এখন আমরা শিখবো যে কোত্থেকে শুরু হয় এই প্রতীকী যুক্তিবিদ্যার, এর পিছনে কারা আছেন এবং প্রতীকী যুক্তিবিদ্যার জনককে। ম্যাক্সিমাম বইয়ে প্রতীকী যুক্তিবিদ্যার জনক দেওয়া আছে জর্জ বুল, কিন্তু জর্জ বুল প্রতীকী যুক্তিবিদ্যার জনক নয়। আমরা এই বিষয়টি আজকে ক্লিয়ার হব। এই যে তিন মহারথীকে তোমরা দেখছো, তার নাম হচ্ছে লাইবনিজ, জর্জ বুল, ওনার নাম হলো গটলিব ফ্রেগে। প্রতীকী যুক্তিবিদ্যার ইতিহাসকে আমরা তিনটা যুগে ভাগ করতে পারি। প্রথম শুরু করেছিলেন দার্শনিক এরিস্টটল, সেটা ছিল সাবেকি যুক্তিবিদ্যা। তিনি প্রথম প্রতীক, তিনি এ বি প্রতীক দিয়ে তিনি যুক্তি লিখেছিলেন, কিন্তু তিনি সেটা একবারে খুব সীমিত পর্যায়ে, এটার বিস্তার ঘটে নাই। তাহলে শুরু করেছিলেন এরিস্টটল, এই জন্য এরিস্টটলকে যুক্তিবিদ্যার জনক বলা হয়। কিন্তু তিনি তারপরে এই যে লাইবনিজ, উনি 1666 সালে তিনি চিন্তা করেছিলেন যে এমন একটা ভাষা আবিষ্কার করার, যার মাধ্যমে যুক্তিগুলোকে অঙ্কের মতো হিসেব করা যাবে, অর্থাৎ যুক্তিবিদ্যার জ্ঞানকে গণিতের জ্ঞানের মতো করার একটা বাসনা তার দেখা দিয়েছিল। তো এই জন্য লাইবনিজকে বলা হয় প্রতীকী যুক্তিবিদ্যার স্বপ্নদ্রষ্টা। অর্থাৎ তিনি একটা আইডিয়া সবার সাথে আলোচনা করেছিলেন যে যুক্তিবিদ্যার বিষয়টিকে গণিতের মতো করা যায় কিনা।
কিন্তু তিনি এটাই হলো, তিনি হলো এ ব্যাপারে কোনো খুব বেশি কিছু করতে পারেন নাই, জাস্ট একটা আইডিয়া তৈরি করছেন, আইডিয়া কনসেপ্ট তৈরি করছেন, মানুষকে বলছেন। তারপরে এসে জর্জ বুল 1847 সালে, তোমরা জানো যে আইসিটির বুলিয়ান অ্যালজেব্রার জনক জর্জ বুল, সেই জর্জ বুল তার দি ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অফ লজিক বইতে প্রথম যুক্তিবিদ্যাকে গণিতের ভাষায় প্রকাশ করেন। প্রথম যুক্তিবিদ্যাকে গণিতের ভাষায় প্রকাশ করেন, মনে আছে? ওই যে 0 আর 1, 0 বলতে বিদ্যুৎ নাই, 1 বলতে বিদ্যুৎ আছে, বাইনারি ল্যাঙ্গুয়েজ। এই বাইনারি ল্যাঙ্গুয়েজই জর্জ বুল আমাদের যুক্তিবিদ্যার সত্যকে 1, মিথ্যাকে 0 ধরে তিনি যুক্তিবিদ্যাকে গণিতের ভাষায় প্রকাশ করেন, তিনি বুলিয়ান অ্যালজেব্রা আবিষ্কার করেন। তাই তাকে বলা হয় যুক্তিবিদ্যার গণিতায়ন করছেন তিনি। এখন তিনি আসলে এই জর্জ বুল, এই প্রতীকী যুক্তিবিদ্যার অনেক অবদান তার আছে এবং তিনি প্রথম সিস্টেমটা গড়ে তুলেছেন। তারপরে এসে কিন্তু এটা তিনি তো পরে এই বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে সেপারেট হয়ে গেলেন। তো ওই সময়ে আধুনিক জনক এই 1879 সালে এসে, তারও অনেক বছর পর, গটলোব ফ্রেগে, তিনি তার একটা এই যে বই, এটার উচ্চারণটা খুবই কঠিন, এটার উচ্চারণ হবে বেফ্রিক শেফ্রিজ, মানে খুবই বিধুটে নাম, বেগ্রিফ স্ক্রিপ্ট, বইতে আধুনিক প্রতীকী যুক্তিবিদ্যার পূর্ণাঙ্গ ভিত্তি স্থাপন করেন। এটার বাংলা হলো ধারণা লিপি, কনসেপ্ট স্ক্রিপ্ট। এটাকে যদি আমরা ইংরেজি করি, এটার ইংরেজি হয় কনসেপ্ট স্ক্রিপ্ট, অর্থাৎ ধারণা লিপি। বইতে তিনি আধুনিক প্রতীকী যুক্তিবিদ্যার পূর্ণাঙ্গ ভিত্তি স্থাপন করেন, অর্থাৎ গটলিব ফ্রেগে তিনি এই প্রতীকী যুক্তিবিদ্যার উপর একটা বই লেখেন, সূত্র দেন এবং তিনি প্রতিষ্ঠা করে ফেলেন। তো তার অবদান বেশি হওয়ার কারণে তাকেই কিন্তু প্রতীকী যুক্তিবিদ্যার প্রকৃত জনক বলা হয়। এছাড়া এই আধুনিক কালে এসে 1910 সালে আসে, তোমরা নাম জানো যে বার্ট্রান্ড রাসেল। এই বার্ট্রান্ড রাসেল আর হোয়াইটহেড প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা গ্রন্থে একদম ব্যাপক আলোচনা করেন এবং প্রতীকী যুক্তিবিদ্যা একটি যুক্তিবিদ্যার শাখা, আধুনিক শাখা হিসেবে সবার কাছে গ্রহণযোগ্যতা পায়। তো প্রতীকী যুক্তিবিদ্যার উদ্দেশ্যটা হয়তো তোমরা এতক্ষণে বুঝে গেছো। এর উদ্দেশ্য ছিল সাবেকি যুক্তিবিদ্যায় যে জটিলতা ছিল, অস্পষ্টতা, ভাষার জটিলতা ও দর্থকতা দূর করা, তারপর বৈধতা যাচাই, খুব দ্রুত নির্ভুলভাবে একটি যুক্তিকে সঠিক নাকি ভুল তা নির্ণয় করা। কারণ আমি দেখালাম, যদি প্রতীক দিয়ে আমরা যুক্তিগুলো লিখি এবং আমরা যদি যুক্তি বাক্যগুলোকে আমরা এই ফরম্যাটে ফেলে দেই, আকারে ফেলে দেই, তাহলে যদি দেখি যে আমার এই আকারের যুক্তিটা এইভাবে আছে, তাহলে দেখেই আমি বুঝতে পারবো সেটা ভুল না সঠিক। এখন আমরা আমাদের এই প্রতীকী যুক্তিবিদ্যায় কটি অধ্যায় আছে সেটা শিখব। আমাদের টোটাল অধ্যায় আছে 5টা, কোনো কোনো বইয়ে আবার 6টা আছে গাইডে। তো এটা মোটামুটি 5টার সমান। কি কি, যেমন প্রথম হলো যুক্তিবিদ্যার স্বরূপ। এখানে মোটামুটি এখান থেকে প্রথম অধ্যায় থেকে 10 মার্কসের তোমরা থিওরি কমন পাবে, দ্বিতীয় অধ্যায় থেকে 15 মার্কসের থিওরি কমন পাবে, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এই 3, 4, 5, এই দুই অধ্যায়ে যেগুলা আছে, যে অঙ্কগুলা আছে সত্য সারণী রিলেটেড, এটা মোটামুটি সহজ। আচ্ছা, আমার একটা কল আসছিল। তারপর সত্য সারণী, যুক্তির বৈধতা যাচাইয়ের ছক, এরপর আছে আকারগত প্রবাদ, যুক্তির নিয়মগুলি, রুলস অফ ইনফারেন্স, এরপর আছে মানব। আচ্ছা, এখন দেখো, তো এখন আমাদের মোটামুটি আলোচনা শেষ যে এই প্রতীকী যুক্তিবিদ্যার কোশ্চেন কেমন হয়। আমরা এই 2024 সাল রেজাল্ট, তোমাদের পরীক্ষার সাল হবে 2025, তো 2024 সালের একটি কোশ্চেন আমরা এখন দেখব। তো আমরা যদি 2024 সালের কোশ্চেনটা দেখি, এখানে অঙ্ক বেশি এসেছে, অর্থাৎ তোমাদের অঙ্ক অনেক করতে হবে এবং যেহেতু এটা অঙ্ক, সেহেতু এগুলো তোমাদের বারবার প্র্যাকটিস করতে হবে। তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে তোমাদের বারবার প্র্যাকটিস করতে হবে। তো এখানে দেখো, এই যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে 4/1/2026, প্রতীকী যুক্তিবিদ্যা পূর্ণমানে 80। ক বিভাগে 10টা 1 মার্কসের কোশ্চেন লিখতে হয়, যেমন এ মডার্ন ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থের লেখককে, তারপর ধ্রুবক প্রতীকটি, এই যে এগুলা লিখতে হয়। তারপরে আছে এই 10টা, এগুলো আমি পড়লাম না, স্কিপ করলাম।
খ বিভাগ থেকে 5টা প্রশ্নের উত্তর দিতে হয়, প্রত্যেকটা প্রশ্নে আছে 4 মার্কস, 4 5 20 মার্কস। যেমন দেখো প্রতীকী যুক্তিবিদ্যা বলতে কি বুঝো, 5 মার্কস। সত্যতা ও বৈধতার মধ্যে পার্থক্য করো, 5 মার্কস, তাহলে 10। সত্যক সারণী ব্যবহার করে, যে দেখো আমি বলছিলাম প্রথম অধ্যায় থেকে তোমরা 10 মার্কসের থিওরি পাবে, থিওরি 10। তারপর দেখো সত্যক সারণী থেকে প্রশ্ন আসছে যে এই বচনটা শত সত্য না শত মিথ্যা সেটা নির্ণয় করা। তারপর দেখো যদি এ ও বি সত্য হয় এবং এক্স ওয়াই মিথ্যা হয়, অর্থাৎ প্রদত্ত মানের আলোকে এই বচন আকারের মান নির্ণয় করা, সত্য মূল্য যাচাই করা। তারপর প্রতিস্থাপন বিধির মধ্যে স্বরূপ ব্যাখ্যা, ন্যায় আকারের মধ্যে পার্থক্য, সত্য সারণীর নিম্নের এই যে এটার বৈধতা নির্ণয় করতে হবে সত্য সারণীর মাধ্যমে। মজার কথা হলো তোমরা যদি সত্য সারণীর নিয়মগুলো শিখো, আমার কাছে একটা নোট আছে, সত্য সারণী শিখলে 7 ধরনের অঙ্ক করা যাবে, অর্থাৎ 30 মার্কস সত্য সারণী থেকে কমন। তারপরে গ বিভাগে দেখো, গ বিভাগে আমাদের প্রতীক কি, যুক্তিবিদ্যার প্রতীক ব্যবহারের উপযোগিতা আলোচনা করো, মানে প্রয়োজনীয়তা ব্যবহার করলে কি কি হয়। তারপরে সত্য সারণীর গঠন প্রণালী ব্যাখ্যা করো, সত্য সারণী ব্যবহার করে নিচের যুক্তিটির বৈধতা বিচার করো, বৈধতার আকারগত প্রমাণ। এইগুলো একটু কঠিন আছে, এগুলো সহজ, এই যে এই 11 পর্যন্ত এগুলো সবই সহজ ছিল, এটা একটু কঠিন আছে। বৈধতার শর্তমূলক প্রমাণ, তারপরে আছে সংখ্যা, এটাও সহজ। তারপর অবৈধতা প্রমাণের পদ্ধতি হিসেবে এগুলা মানকের অঙ্ক, এই যে মানকাত্মক বিধিমালা প্রয়োগ করে। এই ছিল আজকে আমাদের এই প্রতীকী যুক্তিবিদ্যা সাবজেক্ট সম্পর্কে আলোচনা। আর এই প্রতীকী যুক্তিবিদ্যা এবং অনার্স 3য় বর্ষ দর্শন বিভাগের অনার্স 3য় বর্ষ পরীক্ষা প্রস্তুতি নেওয়ার জন্য সব সাবজেক্টের, তোমাদের যে 8টা সাবজেক্ট আছে 8টা সাবজেক্টেরই সাজেশন, এবং আমি আমার স্টুডেন্টরা যে মানে টপিকগুলো নিয়ে ঝামেলা পড়ে, যে বলে এগুলো খুব কঠিন, সেগুলোর ক্লাস আমি এই পেজটাতে নেই, দর্শন অনার্স 3য় বর্ষ পরীক্ষা প্রস্তুতি। তোমরা ফেসবুকে সার্চ দিলে এটা পেয়ে যাবে। তো ঠিক আছে, তোমরা ভালো থেকো। আজকের ক্লাস এখানেই শেষ।